যেই কপালে এক্স চুম্মা দিছে ওই কপালে আবার ভালো কিছু হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না? তুই নিজেই তো একটা কালসাপ, তোরে আবার বিষ লাগবো কেমনে? তামিমের কণ্ঠস্বর কানে ভেসে আসতেই সকলে পিছনে ফিরে তাকায়। হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে তামিম। আসলে ভাই, এই বিষ সেই বিষ না, এইটা হইল পীড়িতের বিষ। সাকিব প্রচণ্ড আফসোস নিয়ে তামিমের উদ্দেশ্যে কথাটি বলে। তার এক আকাশ পরিমাণ আফসোস দেখে যে কেউ বলে দেবে মনে বড় কষ্ট। মাহির সাকিবের থেকে সরে একটু দূরে গিয়ে দাঁড়ায়। ভাই, আমাগো বোমায় স্যাকা খাইছে। ওই প্রেমে পড়ল কবে? ভাই, কোচিংয়ের ইংলিশ ম্যাডামের মাইয়া সাদিয়ার লগে টেম্পু চলে ভালোই। তোরে পড়তে পাঠাইছিলাম নাকি প্রেম করতে? সাকিব লজ্জায় আর তামিমের দিকে তাকায় না, মাথা নুইয়ে রাখে মাটির পানে। তামিম খুব কড়া দৃষ্টিতে সাকিবের দিকে তাকায়, কারণ সাকিবই একমাত্র ব্যক্তি যিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছিল 1.30 পেয়ে। এত ভালো রেজাল্ট করার পরও সে কিভাবে প্রেম করতে যায় আল্লাহ মাবুদি জানে। মানুষের বিন্দুমাত্র লজ্জা তো থাকা উচিত। তামিম আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ নিজের কেবিনে চলে যায়। সাকিব তখনও মাথা নিচু করেই রাখে। তামিম যাওয়ার সাথে সাথে সাকিব মাহিরের দিকে তাকায়। নিজের কপালে সেরি জুটে না তাই আমারই হিংসা করস তুই? ওরে আমার প্রেমিক লে, একে তো খাইছো স্যাকা, তার উপরে কথা কস ন্যাকা ন্যাকা। যা সর শালা, তোর উপরে বোমা ফাটানো ফরজ হয়ে গেছে। খাড়া শালার ভাই আজকে। সাকিব উঠে নিজের জুতো খুলে মাহিরকে মারার জন্য তাড়া করে। অপর প্রান্তে মাহির দৌড়ে সোজা তামিমের কেবিনে চলে যায়। এখন একমাত্র তামিমই পারে তাকে সাকিবের কর্ধ থেকে বাঁচাতে। মাহির এসে সোজা তামিমের কেবিনে ঢুকে পড়ে। ও ভাই, বোমা পাগল হয়ে গেছে, বাঁচান। তামিম কিছু না বলে শুধু কাণ্ড কারখানা দেখে। ভেবেছিল পড়াশোনা করে তার পঞ্চপাণ্ডব একটু মানুষ হবে, কিন্তু না, এরা শুধরানোর নয়। মাহির তামিমের চেয়ারে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সাকিব নিজের বোমা নিয়ে কেবিনে চলে আসে। এক এক করে বাকি তিনজনও কেবিনে হানা দেয়। ভাইয়ের পিছনে লুকাস না, বাহির হ কুত্তা। এ আইসে, আমি বাহির হমো আর তুই আমারে ইয়াক্কা বুলবুল করে দিবি? এত সোজা না। আমি জাতে মাতাল হলেও তালে ঠিক। দেখছেন ভাই, আপনার ডায়লগ কপি করছে। সাকিব এবং মাহির চরম তর্কে জড়িয়ে পড়ে। সাদিয়ার রাগ সাকিব আজকে মাহিরের উপর তুলবে বলে ঠিক করল। তামিম তখন চুপ। এক পর্যায়ে সাকিব এবং মাহিরের ঝগড়া এতটাই বেড়ে যায় যে উপস্থিত সকলে মোটামুটি বিরক্ত। একদম মেয়ে মানুষের মতো ঝগড়া শুরু করে দেয় সাকিব এবং মাহির। তাদের প্রতিটা বাক্য ছিল একজন আরেকজনকে পিঞ্চ করে কথা বলা। ছোট থেকে এই অবধি দুজন দুজনের সমস্ত অপকর্মগুলো তামিমের সামনে এক এক করে তুলে ধরতে থাকে। ভাই, এই বোমার বাচ্চা ছোটবেলায় আপনার পকেট থেকে বিড়ি চুরি কইরা খাইছিল। তামিম রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাথে সাথে সাকিব নিজেকে ডিফেন্ড করা শুরু করে। ভাই, এই জিমবডির বাচ্চা আপনার পকেট থেকে 1000 টাকার নোট নিয়ে সকিনার সাথে সিনেমা দেখতে গেছিল। মিছা কথা ভাই, ওই টাকার মধ্যে 500 টাকা ও নিজে নিছিল। ভাই মিছা কথা না ভাই, হাসা কথা। সাকিব এবং মাহিরের ঝগড়া এমন পর্যায়ে চলে যায় পুরো পার্টি অফিসে যেন আগুন লেগে যাবে। সকলে তাদের থামাতে ব্যস্ত হয়ে পড়লেও তামিম একদম চুপ হয়ে থাকে। তার নীরবতাই বলে দিচ্ছে আজকে দুজনের পিছনের ছাল উঠবে। সকলে যখন তুমুল ঝগড়াতে ব্যস্ত তখন তামিম উঠে দাঁড়ায়। তার উঠে দাঁড়ানো দেখে পরিবেশ একদম শান্ত হয়ে যায়, যেন নিঃশ্বাস ফেললেও তার শব্দ শোনা যাবে। তামিম উঠে নিজের পাঞ্জাবির হাতা জড়িয়ে উপরে উঠাতে থাকে। ভাই খেপসে রে, পালা শালার ভাইরা। পঞ্চপাণ্ডব 5 দিকে দৌড় দেওয়ার জন্য রেডি হয়, কিন্তু কোনো লাভ হয় না। তার আগেই কোপা শামসু দরজা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ে। পঞ্চপাণ্ডব ভয়ে ভয়ে তামিমের দিকে তাকায়।
তারপর একজন আরেকজনের পিছনে। মাহির এবং সাকিব একজন আরেকজনের পিছনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, আকাশ ভরা তারা। কিছুক্ষণ পর মাহির বলল, ইস, শীতের মধ্যে আয় হায়। মানিক বলল, সইরা ব রফিক। রফিক বলল, আমি পা লড়াইতে পারুম না, তুই সর। ইউ মা। মফিজ বলল, শব্দ সেই সাকিববার, ওর লাইগ্গায় আমাগো আজকে। ওরে বাপরে। প্রায় আধা ঘন্টা ধরে চলে তামিমের লাঠিচার্জ। সাকিবের জন্য বাকি চারজনও মার খায়। প্রত্যেকের পিছনের সাল তুলে ফেলা হয়। এক পর্যায়ে সকলেই মাটিতে কাত হয়ে শুয়ে থাকে, কারণ সরাসরি বসার মতো কোনো পন্থা নেই তাদের। পেছনের অবস্থা বড়ই করুণ তাদের, তাই সকলে মিলে সাকিবকে ধরে। আজকে তার জন্য বাকি চারজনের এই করুণ অবস্থা। সকলেই প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকায় সাকিবের দিকে। সাকিব হালকা নড়ে নিজের পকেট থেকে কালো চশমা বের করে চোখে পড়ে ফেলে। সাকিব বলল, তামিম ভাই বলেছিল সাকিব তুই প্রেম করিস না, ভালো পোলাগো কপালে ভালো মাইয়া জুটে না। মার খেয়ে সকলে যতটা না বিরক্ত, তার থেকেও বিরক্ত সাকিবের গান শুনে। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এভাবে গান গাইতে পারে জানা নেই তাদের। রাত তখন 12টার বেশি। আজই পঞ্চপাণ্ডবের জন্য তামিমের বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। সুভার সাথে তেমন একটা কথা হয়নি তামিমের। কল করেছিল তামিম 2বার, কিন্তু সুভা ধরেনি। হয়তো তার ভাইয়ের রুমে ছিল। ইদানিং সৌরভের হেলথ কন্ডিশন আগের থেকে অনেকটাই ইমপ্রুভ হচ্ছে, তাই সুভার পুরো ধ্যান থাকে তার ভাইয়ের উপরে। যদি কোমা থেকে উঠে তাকে খোঁজে আর দেখতে না পায় তখন। তাই তামিমও তেমন একটা গাগেরাজ্জি করেনি, মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। রাত তখন 12:53। সরকার বাড়ির মূল ফটকে তামিমের গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামতেই তামিম দেখে তার আব্বাজান এখনও গার্ডেনে একা একা বসে রয়েছে। সচরাচর বেশি রাত অবধি জাগেন না তানভীর সরকার। আয়শা সরকারের সাথে বিয়ের পর থেকে তার মতো ভালো মানুষ আর দুটো খুঁজে পাওয়া যায় না। তামিম সোজা তার আব্বাজানের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান। তানভীর সরকার চোখের ইশারা দিয়ে তামিমের সালামের উত্তর নেয়। তারপর তাকে কাছে ডাকে। তামিম গিয়ে সোজা তার পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এই দুনিয়াতে আপনি কাকে সব থেকে বেশি ভালোবাসেন তামিম? আপনাকে আব্বাজান। তানভীর সরকার তামিমের হাত ধরে চুমু খায়। তামিম একটা ধাঁধার মধ্যে চলে যায়। তার আব্বাকে সে কখনোই এত আবেগী হতে দেখেনি, কিন্তু আজ মনে হচ্ছে কোনো না কোনো বিষয় রয়েছে। আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি জানেন? জি আব্বা, আমার আম্মাকে। ঠিক। আমার ভালোবাসা এখন ভয়ে পরিণত হয়েছে তামিম। কিসের ভয় আব্বা? আপনার আম্মা যদি সত্যিটা জেনে যায় আমাকে ছাড়তে তার 2 সেকেন্ডও সময় লাগবে না। তামিম তার বাবার হাত শক্ত করে ধরে, চোখ দিয়ে আশ্বস্ত করে কিছুই হবে না। যে অতীত সকলের অজানা সেটা অজানাই থাকবে। সরকার ভাইও ভয় পায়। বিষয়টা কেমন বেমানান না আব্বা? তানভীর সরকার আর কিছু না বলে তামিমের গালে আদুরে চড় মারে ধীরে। শুভরাত্রি বাবাজান, ঘরে যান। তানভীর সরকার তামিমকে ঘরে পাঠিয়ে নিজে গার্ডেনে বসে থাকে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে আকাশের পানে তাকায়। আমি ক্ষমতায় চলি না, ক্ষমতা আমার দ্বারা চলে। কক্ষে এসে তামিম দেখতে পায় কমফোর্টার মুড়ি দিয়ে একদম ছোট বাচ্চাদের মতো শুয়ে আছে সুভা। একটা মানুষ কতটা স্নিগ্ধ হলে তাকে ঘুমালেও পরীর মতো লাগে। ঘুমন্ত সুভার উদ্দেশ্যে নিজের প্রেম নিবেদন করে তামিম, কিন্তু তার এই প্রেমময় বাক্য শোনার জন্য সুভা জেগে নেই, ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। তামিম সোজা ওয়াশরুমে চলে যায়। একটা লম্বা শাওয়ারের প্রয়োজন তার। সারাদিন অনেক ধকল গেছে তার। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে শুধুমাত্র তাওয়ালে পেঁচিয়ে বেরিয়ে আসে তামিম। পুরো শরীরে পানি লেগে রয়েছে এখনও। হয়ে গেছে?
সুভার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই একগাল হাসি দিয়ে তাকায় তামিম তার পানে। সুভা টি টেবিলে খাবারগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে। হয়তো কিছুক্ষণ আগেই গরম করে এনেছে সে। তামিম এসে সোজা সুভাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঘুমাওনি পড়ি? আপনাকে ছাড়া ঘুম আসে? আমি যে দেখলাম বিলায়ের বাচ্চার মতো ঘুমিয়েছিলে। ঘুমাইনি, চোখকে বিশ্রাম দিচ্ছিলাম। তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে ফেরায়। শীতের মাঝ বরাবর চুমু খায় সুভার। আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল, যতটা পরিমাপ করা যায় না তার থেকেও বেশি। আর যদি কখনো মারা যাই তখন কি করবেন? তোর লাশ নিয়ে সংসার করব বজ্জাত। সুভার মৃত্যুর কথা শুনে তামিম প্রচণ্ড রেগে যায়। তার মুখের হাসি একেবারে গায়েব হয়ে যায়। মজা করার জন্য মৃত্যুর কথা বলা কি জরুরি ছিল? সরি তামিম, সো সরি। ছাড়। না, ছাড়তে বলছি। না, তুই ছাড়বি কি না? তামিম প্রচণ্ড রেগে যায়। সুভাকে সরিয়ে চুপচাপ গিয়ে বেডে বসে পড়ে। তামিমের এই উপেক্ষা সুভার মনেও প্রচণ্ড দাগ কেটে যায়। সে না হয় একটা মজা করেই ফেলেছে, তাই বলে এত রাগ করতে হবে তামিমের? সুভাও কপাল কুঁচকে গিয়ে বসে পড়ে সোফাতে। সেও কোনো কথা বলবে না তামিমের সাথে। এভাবেই কিছুক্ষণ কেটে যায় তাদের। দুজনের মুখেই কুলুপাটা, কেউ কারোর সাথে কোনো কথা বাড়ায় না। এক পর্যায়ে তামিম সুভা একজন আরেকজনের দিকে তাকায়। চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে তারা দুজন দুজনের পানে। সুভা তামিমকে দেখে মনে মনে বলে, এক পা কবরে চলে গেছে, এর উপরে আবার কী রাগ করব? থাক, মাফ করে দেই। অপর প্রান্তে তামিমও সুভাকে দেখে মনে মনে ভাবে, 2 দিনের সেরি সংসারের আর কি বুঝে? নাক টিপলে দুধ বের হবে। থাক, মাফ করে দেই। দুজন দুজনের পানে তাকিয়ে উল্টাপাল্টা লজিক ভেবে উঠে দাঁড়ায়। তারপর একজন আরেকজনের কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। সরি। আমিও সরি বউ। তামিম সুভার 2 গালে হাত দিয়ে নিজের কপালে তার কপাল ঠেকায়। তোকে ছাড়া আমি পাগল হয়ে যাব সকাল, মৃত্যুটা যেন আমার আগে হয়। আপনি এত সহজে মরবেন না তামিম। তুই কিভাবে জানলি? শয়তানরা এত সহজে মরে না তামিম। সুভার বাচ্চা। সুভা তামিমকে শয়তান উপাধি দিয়েই দৌড় লাগায়। সোজা বেলকনিতে গিয়ে দোলনার পিছনে দাঁড়িয়ে পড়ে। তামিমও সুভার পিছু নেয়। তামিম এদিক গেলে সুভা ওদিকে চলে যায়। এভাবেই দোলনার এদিক ওদিক ছোটাছুটি করে দুজন। এক পর্যায়ে হাঁপিয়ে সুভা দোলনাতেই বসে পড়ে। পরক্ষণেই তামিমও এসে তার পাশে বসে পড়ে। দুজনেই খুব হাঁপাতে থাকে। তামিম সুভার কোমর ধরে একদম শুয়ে পড়ে দোলনাতে। পড়ি? জি। আই লাভ ইউ। আই লাভ ইউ মোর। তুই কখনো আমাকে ছেড়ে যাস না প্লিজ। কখনো যাব না। সারা জীবন আপনাকে জ্বালিয়ে মারব। সত্যি তো? 3 সত্যি। মনে রাখিস, মুসলমানের এক কথা, তুই যা ইচ্ছে তাই করতে পারিস, কিন্তু ছেড়ে না গেলেই হবে। মনে যা ইচ্ছে তাই করতে পারি? হুম। জিন্স পরতে পারি? হুম। শর্ট ড্রেস? হুম। বিকিনি? যা ইচ্ছে তাই পরতে পারো। ওয়াও তামিম, আপনি এত ভালো কেন? যা ইচ্ছে তাই পরো, শুধু সব কিছুর উপরে বোরখা পরো। শয়তান সরকার, নাটকবাজ। এত সিরিয়াল কেন দেখিস তুই? আপনিও তো দেখেন, না হলে এখন বিগ বসের ডায়লগ কিভাবে দিলেন? শালার জিন্দেগি। একটা কথা বলেও শান্তি নাই, লাখে একটা বউ পাইছি। কথায় কথায় স্বামীকে অপমান করে। আরে, আপনি যে আমাকে রোস্ট করেন তার বেলায়। তামিম সুভার গাল টিপে ধরে, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। সুভাও খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। সে অনুভব করে তামিম কিছু একটা নিয়ে ভয় পাচ্ছে। তামিম সরকারও ভয় পায়, তারপরও মুখ ফুটে কিছু বলতে পারে না সে। মুখ ফুটে কিছু বলা মানে নিজের স্বামীর ক্ষমতার উপরে সন্দেহ করা। তাই সে ঠিক করে চুপচাপ থাকবে।
কিন্তু হঠাৎ তামিমের হলোটা কি? সে কেন শুভাকে হারাবার ভয় পাচ্ছে? কিছু ভেবে কুল কিনারা করতে পারে না শুভা, তাই চুপ করে থাকে। দেখাই যাক না প্রকৃতি কোন দিকে নিয়ে যায় তাদের। পরদিন সকালবেলা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, যেই শালা প্রেম করে তারে বাঁশ দিয়ে চলি। বিছানাতে বসে শপথ করতে থাকে সাকিব, যেহেতু তার ব্রেকআপ হয়েছে সেহেতু সে আর কারো প্রেম হতে দেবে না। নিজেও সিঙ্গেল থাকবে, অন্যদেরও রাখবে। বিছানায় বসে শপথ করতে করতে সাকিব দেখে পেটমোটা রফিক সুন্দর মতো ওয়াশরুম থেকে বেরিয়ে আসে গোসল করে। কপাল কুঁচকে তাকায় সাকিব তার পানে। এত শীতে যেখানে সে ঠিকমতো প্রাকৃতিক ডাকে যায় না সেখানে গোসল। বিষয়টা কেমন যেন তেল ছাড়া পরোটা ভাজার মতো। পাশ থেকে মানিক নাকে হাত দিয়ে উঠে দাঁড়ায়। এই সাকিব্বা, তুই গোসল করছস না কয়দিন? শরীর থেকে গন্ধ বের হয়। মনের গোসলই বড় গোসল। সাকিব চুপচাপ বসে থেকে পেটমোটা রফিকের কাণ্ড দেখতে থাকে। এত সুন্দর করে রেডি হচ্ছে সে, বিষয়টা সন্দেহের। অপর প্রান্তে সাকিবের থেকে এত ঠান্ডা প্রতিক্রিয়া পেয়ে কালামানিকও চিন্তায় পড়ে যায়। কোনো ঝামেলা ছাড়াই সে চুপচাপ অপমান মেনে নিল। ছ্যাঁকা খেয়ে কি মান অপমান বোধ সে হারিয়ে ফেলেছে? সাকিব্বা, তুই ঠিক আছোস নি? সাকিব মানিকের হাত ধরে তার কান নিজের মুখের সামনে আনে। ইস, কি ময়লা! থু। বোমা, আচ্ছা শোন, মনে হয় কারো পিরিতের ফুল ফুটছে। মানে? সকাল সকালেই পেটলু গোসল করে রেডি হইতাছে। বিষয়টা কেমন অদ্ভুত না? সাকিবের কথা শুনে মানিকের টনক নড়ে। পেটলু খাওয়ার প্রতি ফোকাস বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস দিচ্ছে। এক রহস্যজনক ভাব নিয়ে তাকায় সাকিবের পানে। সাকিবও ইশারা করে বুঝিয়ে দেয় কুস্তো গড়বড় হে। মানিকের মনে পড়ে কিছুদিন যাবৎ রফিক অনেক পরিমাণের পানি খেত। এবার বুঝল কেন। এবার বুঝছি। কি? কিছুদিন ধরেও পানি কেন বেশি বেশি খাইতো? খুইল্লা কত বেডা। আরে দেখোস না, মুখ চকচক করতাছে। প্রতিদিন বেশি কইরা পানি খাইতো, তাই মুখ চকচক করে। আরে এইদিকে আমি বেশি পানি খাইয়া বালতি বালতি মুখ ছাড়া আর তেমন কিছুই পাই নাই। মানিক বেশ বিরক্ত হয়ে যায়। সাকিব সাত সকালেও ভাট বকছে। সাকিব ইশারা করে মাহিরকে ডাকতে বলে এবং নিজে মফিজকে ডাক দেয়। পেটমোটা রফিকের পিঠ পিছনে এত কিছু হয়ে যাচ্ছে, সে ঘূর্ণাক্ষরেও টের পায় নাই। সে আজ নিজের দুনিয়াতে মেতে রয়েছে। চার পাণ্ডব একসাথে সাকিবের বেডে এসে বসে। সকলেই পেটলুর রূপচর্চা দেখে, যেন দিন দুনিয়া থেকে তার হুঁশ জ্ঞান হারিয়ে গেছে। কিছুক্ষণ পর পেটলুর ফোনে কল আসে। রিংটোন শুনে তার চার পাণ্ডব ভ্যাবাচাকা খেয়ে যায়। ওরিয়া ওরিয়া, দিল চূড়াকে তুনে এ ক্যা কিয়া। পেটলুর রিংটোন শুনে সকলে বুঝে যায় তাদের পেটলু ভাই তলে তলে টেম্পো চালায়। মাহির বলল, ডাল মে কুছ কালা হে। সাকিব বলল, কুছ নেহি, পুরা ডালটাই কালা। মানিক বলল, খোঁজ করতে হবে। মফিজ বলল, তাড়াতাড়ি। চার পাণ্ডব মিলে সিআইডির মতো আলাপ শুরু করে দেয়। আজকে তারা একটা হেস্তনেস্ত করেই ছাড়বে। যেহেতু তাদের কপালে প্রেমিকা নেই সেহেতু রফিকেরও থাকবে না। স্টাইল মারতে মারতে রফিক বেরিয়ে পড়ে। পিছনে কে এলো কে গেল কোনো হুঁশ নেই তার। রফিক বেরিয়ে পড়ার সাথে সাথে চার পাণ্ডবও তার পিছু নেয়। চার পাণ্ডব নিচে নামতেই দেখে তামিম এবং তানভীর সরকার কিছু একটা নিয়ে আলাপ করছে। শুভা তাদের চা দিচ্ছে, আয়শা সরকারও বসা। পাশ থেকে রফিক সুন্দর মতো হেঁটে যাচ্ছে। কেউ তার দিকে ধ্যানই দিচ্ছে না। চার পাণ্ডবও চুপচাপ নিচে নামতে থাকে। রফিককে কেউ কোনো প্রশ্ন করেনি, তাদেরও হয়তো করবে না। নামতে নামতে তারা যখনই দরজার কাছে চলে যায় পেছন থেকে ডাক আসে শুভার। সাত সকালে কই যান আপনারা? আসলে ভাবি মা,
ভাই কইছিল সকালে হাঁটলে শরীর ভালো থাকে। সাকিবের কথা শুনে তামিম ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। সে তো আরও 5 বছর আগে বলেছিলাম, এখন হঠাৎ হাঁটতে বের হলি যে? চার পাণ্ডব একসাথে চুপসে যায়। কারণ তারা কতটা বাধ্য সেটা মোটামুটি সরকার বাড়ির সকলেই জানে। আসলে ভাই, সাকিবের গন্ডারের চামড়া তো, আপনি যা কন সেগুলা 5 বছর পর পর ওর মনে পড়ে। তানভীর সরকার মফিসের কথা শুনে হাসতে থাকে। তারও এক সময় পঞ্চপাণ্ডব ছিল, তার মধ্যে সব থেকে বেশি দুষ্টু ছিল কানাবয়রা। এদের নিয়ে যাচ্ছে তাই অবস্থা হতো। তামিমের হয়েছে ঠিক একই অবস্থা। এই সাকিব তাকে জ্বালিয়ে মারে। ওদেরকে যেতে দিন তামিম। তানভীর সরকারের কথা শুনে তামিম ইশারা করে ওদের। অনুমতি পাওয়ার সাথে সাথে জয় বড় বাবার জয় বলে বেরিয়ে পড়ে চার ভণ্ড। আরশিনগরের কয়েকটা ক্যাফে রয়েছে খানিকটা 90 দশকের আমলের। ইন্টেরিয়াল এবং চারপাশ খুবই সুন্দর। সেখানে কফির পাশাপাশি আরও অনেক ফাস্টফুড পাওয়া যায়। ঠিক সেই রকমই একটা ক্যাফেতে বসে রয়েছে পেটমোটা রফিক এবং রিয়া। একজন আরেকজনের পানে প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদম কর্নারের টেবিলে বসা তারা, যেন কেউ ডিস্টার্ব না করতে পারে। চার ভণ্ড ক্যাফেতে এসে তার সামনের সিটে বসে পড়ে। মানিকের পিঠ পিছনে থাকায় সে খেয়ালই করেনি। তার পিছনে চার ভণ্ড ইতিমধ্যে এসে হাজির। দেখছসনি, হালা তলে তলে টেম্পু চালায়, আবার আমরা কইলেই হরতাল। হালার টেম্পু চালানো আমি বাইর করমু। চুপ থাক তোরা, শুনতে দে ওই সেমরির লগেও কি করে। ইসিরে, ওই চুমা খাইব, গা জ্বলতাছে। চার ভণ্ড নিজেদের মনের আবেগ প্রকাশ করতে থাকে। অপর প্রান্তে রফিক এবং রিয়া তাদের প্রেমময় আলাপ চালিয়ে যায়। ফেসবুক প্রেম যে এত দূর গড়াবে রফিক কল্পনাও করতে পারেনি। কিছুক্ষণের মধ্যে ওয়েটার একটা বড় চিজবার্গার নিয়ে রফিকদের টেবিলে রাখে। সেটা দেখে চার ভণ্ডর জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আজ অবধি একটা বিড়িও খাওয়াইল না, আর মাইয়া লইয়া ক্যাফেতে আইসা বার্গার খায়। সাকিব নিজের হাত মুষ্টিবদ্ধ করে। আজকে সে রফিকের মাথা ফাটিয়ে ছাড়বে। যখনই সে উঠতে যাবে তখনই বাকিরা তাকে আটকে ফেলে। কি হয় সেটা তো দেখা উচিত। বার্গারের ট্রেটা রফিক রিয়ার দিকে দিয়ে দেয়। নাও রিয়া, বার্গার খাও। ওয়াও, থ্যাঙ্কস রফিক। রিয়া বার্গার নিয়ে সস ঢালতে থাকে। রফিক সৌজন্যের হাসি টেনে বলে, শুধুই থ্যাঙ্কস? রিয়া বেশ লজ্জা পায়। সচরাচর ছেলেমেয়েরা কিস করে রেস্টুরেন্টের চিপায় গিয়ে। রফিকও হয়তো তাই চাচ্ছে। তুমি কি কিস চাচ্ছ? ফালতু কথা কবি না সেমরি, আধা আধা ভাগ কর। পিছনের টেবিল থেকে খুব উচ্চস্বরের হাসির আওয়াজ ভেসে আসে। চার ভণ্ড এটা ভালো মতোই জানত রফিকের কাছে খাবার আগে ভালোবাসা পড়ে। চার ভণ্ড এক এক করে বাইরে আসতে থাকে। তাদের দেখে রিয়া বেশ লজ্জা পায়। সকলের সামনে তার ইজ্জতের ফালুদা করা হলো। রিয়া উঠে রাগ করে যেতে থাকে। আরে ভাবি সাব, বার্গার খাইয়া যান না কেলাক। সাকিবের টিটকারি শুনে রিয়া আরও রেগে যায়। এরা যে নোবেলপ্রাপ্ত ভণ্ড এটা প্রমাণিত। রিয়া চলে যাওয়ার পর সকলে এসে রফিকের মুখ বরাবর দাঁড়ায়। তারপর তাকে ধরে ইচ্ছেমতো রামধুলাই দিতে থাকে। তাদেরকে আজ অবধি একটা বিড়িও খাওয়ালো না, কিন্তু গার্লফ্রেন্ডকে বার্গার খাওয়াচ্ছে। এটা সত্য নিতেই হবে। রফিককে আড়ং ধোলাই দিয়ে তার চেহারার নকশা পরিবর্তন করে দেয় চার ভণ্ড। রফিকও মার খেয়ে চুপচাপ ফ্লোরে বসে হাঁপাতে থাকে। এর থেকে ভালো রিয়ার কাছে চুম্মাই খাইতাম। শালার ভাইরা এত কেউ মারে। চার ভণ্ড কিছু না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে আর কিছু বললেই বিপদ, তাই নিজের মুখে তালা মেরে নেয় রফিক। যা খেয়েছে এটাই যথেষ্ট। বেশ কিছুদিন পর পরন্ত বিকেলে সরকার বাড়ির গার্ডেনে বসে দোল খায় সুভা। পিছনে কাজের মেয়ে ফুলি তাকে ধাক্কা দিচ্ছে। সুভা দড়ি এবং পিঁড়ি দিয়ে দোলনাটি নিজেই বানিয়েছে।
কারণ লোহার দোলনায় তার তেমন আনন্দ লাগে না। তাই মন থেকে আনন্দ অনুভব করতে নিজেই দোলনা বানিয়ে দোল খেতে থাকে। এভাবে প্রায় অনেকক্ষণ ধরে দোল খেতে থাকে শুভা। মাঝে তামিম অনেকবার কল দেয় তাকে, কিন্তু সে তো অন্য কাজে ব্যস্ত। ফোন 10 হাত দূরে, তাই 13টা মিসড কল তার কান অবধি পৌঁছাতে পারেনি। শুভা যখন মনের সুখে দোল খেতে ব্যস্ত, তখন তামিম তার গাড়ি নিয়ে সরকার বাড়িতে প্রবেশ করে। সোজা সরকার বাড়ির ভেতরে চলে যায়। শুভা, এই শুভা। পরপর 4 থেকে 5টা ডাক দেওয়ার পরও শুভার কোনো উত্তর পায় না তামিম। তড়িঘড়ি করে উপরে যেতে থাকে শুভাকে ডাকতে ডাকতে। ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন বাপ? আসসালামু আলাইকুম আম্মা, আমি আপনার মেয়েকে খুঁজছিলাম। সে বাসায় থাকলে তো পাবি। কই গেছে? বাগানে যা, দোলনা বানিয়ে দোল খাচ্ছে। রাগে তামিমের চোয়াল শক্ত হয়ে আসে। 13টা কলনা ধরার ফলে তামিমের কলিজার পানি প্রায় শুকিয়ে গেছে। সেখানে সে আরাম করে দোল খাচ্ছে। রাগে নিচে নামতে থাকে তামিম। একদম সোজা গার্ডেনের শেষ অংশে চলে যায়। প্রচণ্ড রাগ নিয়ে গার্ডেনের শেষ অংশে যেতেই শুভাকে দেখে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। সন্ধ্যা নামার আগে প্রকৃতি যেমন তার সব সৌন্দর্য ঢেলে দেয় ত্রিভুবনে, ঠিক তেমনই যেন শুভাকে সমস্ত রূপ ঢেলে দেওয়া হয়েছে। শুভা আজকেও মেরুন রঙের কুর্তি পরে রয়েছে, চুলগুলো বরাবরের মতোই খোলা, চোখে হালকা কাজল এবং ঠোঁটে সেই চিরচেনা হালকা লাল লিপটেন। বাতাসে শুভার চুলগুলো যেন সমান তালে দোল খাচ্ছে। তামিম একদৃষ্টিতে তাকিয়ে থাকে শুভার পানে। মাশাআল্লাহ, এ কেমন সৃষ্টি আপনার খোদা, চোখই তো সরে না। তামিম আস্তে আস্তে শুভার কাছে যেতে থাকে, তারপর একটা চেয়ার নিয়ে শুভার সামনে বসে পড়ে। হুট করে তামিম সামনে বসে পড়ায় বেশ চমকে ওঠে শুভা। শুভা দোলনায় বসে দোল খায় এবং তামিম চেয়ার নিয়ে তার সামনে বসে পড়ে। খপ করে ধরে ফেলে শুভার পা। একটুর জন্য পড়তে পড়তে বেঁচে যায় শুভা। পড়ে যাব, ধরে নেব। তামিম শুভার পা ধরে বসে থাকে, না নিজে সরে আর না শুভাকে দোল খেতে দেয়। কিছুক্ষণ পর পকেট থেকে একটা পায়েল বের করে শুভার পায়ে পরিয়ে দেয় তামিম। তারপর খুব ডিপলি শুভার পায়ে কিস করে। বেশ লজ্জা পায় শুভা। ততক্ষণে তামিমের পেছনে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। সবাই দেখছে তামিম। এই চোখ বন্ধ, এই চিকনি আমার। তামিমের কথায় শুভা আরও বেশি লজ্জা পায়। তার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করে। তামিম উঠে শুভাকে বুকে টেনে নেয়। এত লজ্জা কেন পাও বউ? আমি তো তোমার আপন স্বামী। আপনি সব সময় এমন কিছু করেন যেটার ফলে আমি লজ্জা বোধ করি। রাতের বেলায় লজ্জা কই থাকে বউ? উফ, তামিম। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। শুভাকে সে লজ্জার শেষ সীমানায় নিয়ে গেছে, আর ঘাটানো ঠিক হবে না। হুট করে কোলে তুলে নেয় শুভাকে। তামিম, কি করছেন? নো মোর ওয়ার্ড পড়ি। তামিম শুভাকে কোলে নিয়ে সামনে যেতে থাকে, একদম সরকার বাড়ির মাঝ বরাবর। তারপর সেখানে আরেকটা দোলনায় বসিয়ে দেয়, পুরোটাই সোনালি রঙের। কি সুন্দর দোলনা তামিম, কবে বানাতে দিয়েছিলেন? আজ থেকে 4 দিন আগে, যেদিন আপনি ছাদে বসে দোল খাচ্ছিলেন। ওয়াও, কিন্তু এটা সোনালি কেন? সোনার রং সোনালিই হয়। তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে শুভা। তামিম স্বর্ণের দোলনা বানিয়ে এনেছে তার জন্য। তাই বলে স্বর্ণের দোলনা তামিম? আমি তোমাকে হীরার শাড়িও পরাতে পারি। এই ক্ষমতা তোমার স্বামীর আছে বউ। শুভার কিছু না বলে চুপচাপ তামিমের দিকে তাকিয়ে থাকে। রূপকথার গল্পে সে এই জিনিসগুলো সম্পর্কে পড়েছিল, কিন্তু আজ সত্যি সত্যি তার জন্য কেউ একজন স্বর্ণের দোলনা নিয়ে হাজির হলো। আমাকে কিছু গিফট দেবে না বউ? কি দেব? রুমে চলো বুঝাচ্ছি। না, আপনি অলরেডি দুপুরে অনেক জ্বালিয়েছেন। আর না, তামিম সরকারের ডিকশনারিতে না বলে কোনো ওয়ার্ড নেই বউ। তামিম প্লিজ।
কে শোনে কার কথা। তামিম সুন্দর মতো শুভাকে কোলে তুলে নিজেদের রুমে যেতে থাকে। শুভা প্রচণ্ড হাত পা ছোটাছুটি করে, কিন্তু কোনো লাভ হয় না। সে মেতে থাকে শুভা নামক নেশাতে। আই নিড ইউ সকাল। শুভাকে নামিয়ে ইচ্ছে মতো কিস করতে থাকে তামিম। পুরোপুরি উন্মাদ হতে থাকে শুভার মাঝে। শুভাও একটু একটু করে নিজেকে বিলীন করতে থাকে। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। বাথটবে তামিমের উপরে চুপচাপ বসে থাকে শুভা। তামিমের হাতে থাকা গোল্ডেন ব্রেসলেটটি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তামিম, জি পড়ি। আপনি সব সময় এই ব্রেসলেট পরেন কেন? এটা আমার দাদা তাজউদ্দিন সরকারের ব্রেসলেট। আমার আব্বাজান তার যুবক বয়সে পড়েছে, এখন আমি পড়ি। মানে আমাদের ছেলে হলে সেও পড়বে? তার ছেলেও পড়বে। এটা সরকার বাড়ির ঐতিহ্য।